ছোটবেলায় মাতৃহারা অশ্বিকে দিদি রেশমি মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছে। কিন্তু দিদির অকস্মাৎ মৃত্যুর পর অশ্বি ভীষণভাবে ভেঙে পড়ে। দিদির রেখে যাওয়া শেষ স্মৃতিচিহ্ন তাথইকে আঁকড়ে ধরে। ছোট্ট তাথইয়ের জন্য নিজের সুন্দর জীবনকে পিছনে ফেলে জামাইবাবু তমালকে বিয়ে করতে দুবার ভাবে না সে। কিন্তু বিয়ের পর থেকেই অশ্বির মনে হয় সে যেন একটা জাল চক্রের মধ্যে ফেসে গেছে, যেখান থেকে চাইলেও বেরিয়ে আসা যাচ্ছে না। কেউ একজন তো আছে যে তাকে সরিয়ে দিতে চাইছে। এদিকে তার শাশুড়ি মায়ের হাবভাবও ঠিক নয়। রেশমির মৃত্যু কি তবে স্বাভাবিক ছিল না? প্রতিক্ষণে অশ্মি যাকে অনুভব করে চলেছে সে কি রেশমির অতৃপ্ত আত্মা? অশ্মি কি পারবে তাথইকে এবং তার নিজের অনাগত সন্তানকে এই অচেনা শত্রুর হাত থেকে রক্ষা করতে? জানতে হলে অবশ্যই শুনতে হবে আমাদের আজকের নিবেদন। লেখিকা সাধনা কুণ্ডুর কলমে জাল চক্র। এই গল্পের সমস্ত ঘটনা ও চরিত্র কাল্পনিক। বাস্তবের কোনো জীবিত অথবা মৃত ব্যক্তির সঙ্গে কোনো রকম মিল থাকলে তা নিতান্তই অনিচ্ছাকৃত। গল্পের কিছু অংশে তন্ত্রমন্ত্রের আশ্রয় নেওয়া হয়েছে, তবে তা শুধুমাত্র গল্পের প্লট সৃষ্টির জন্য, কোনোভাবে কোনো কুসংস্কার বা ভীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। তাহলে শুরু করছি আজকের গল্প, লেখিকা সাধনা কুণ্ডুর কলমে জাল চক্র। তখন গভীর রাত। বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত জীবিত প্রাণী গভীর নিদ্রায় মগ্ন। কয়েকটা নিশাচর প্রাণীও ভয়ে কাছের কোটরে আশ্রয় নিয়েছে। ঘন জঙ্গলের ভেতরে কিছু মন্ত্র পড়ার শব্দ শোনা যাচ্ছে। একটা বিশাল বড় বৃক্ষ জাতীয় গাছের নিচে অগ্নিকুণ্ডর সামনে বসে লাল কাপড়ে আচ্ছাদিত ছাই ভস্য মেখে কেউ অনবরত মন্ত্র পাঠ করে যাচ্ছে। তার গম্ভীর কণ্ঠের তেজ যে কোনো সাধারণ মানুষের মনে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অগ্নিকুণ্ডের চারপাশ হাড়, গোড়, মাথা, কঙ্কাল এসব দিয়ে ঘেরা। সেগুলো মানুষের কঙ্কাল নাকি কোনো বন্য প্রাণীর কঙ্কাল বোঝা দেয়। মন্ত্র পড়ার মাঝেই লোকটা হাতে কিছু একটা নিয়ে সেই অগ্নিকুণ্ডর মধ্যে ফেলে দিল। অগ্নিকুণ্ডের আগুন দাও দাও করে চলে উঠল। আশেপাশে গাছের ডালে বসে থাকা কয়েকটা পেঁচা ভয় পেয়ে উড়ে গেল। এবার আর ভুল হবে না। আমার এত কালের তপস্যা ঠিক সম্পূর্ণ হবে। ঠিক হবে, ঠিক হবে। আগুনের উত্তাপ বাড়ার সাথে সাথে মন্ত্রের জোর বাড়তে আরম্ভ করল। সাথে সাথে জঙ্গলের মাঝে থাকা সেই তান্ত্রিকের চোখ জ্বলজ্বল করে উঠল। সেই তান্ত্রিক নারী, পুরুষ নাকি অর্ধনারীশ্বর তা বোঝা গেল না। সারা ঘর রক্তে ভেসে যাচ্ছে। ঘরে থাকা নারীটি মেঝেতে লুটিয়ে আছে, চোখ দুটো নিভু নিভু। তখনও প্রাণ আছে, কিন্তু তার কতক্ষণ। চোখের কোণে জল গড়িয়ে পড়ল সেই নারীর। প্রাণবায়ু ধীরে ধীরে বেরিয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠেই অশ্মি দরজা ভেঙে ঘরে ঢুকল। ঘরে ঢুকেই মেঝেতে রক্ত দেখে চমকে উঠল। আর একটু ভেতরে যেতেই দিদিকে মেঝেতে শুয়ে থাকতে দেখে আরো চমকে উঠল। আরো বেশি চমকালো যখন দেখল দিদির হাত কাটা। রক্তটা সেখান থেকেই বেরিয়েছে। বাবা, শিগগিরই এসো। নিভাই আত্মহত্যা করেছে। কিছুক্ষণের মধ্যেই অশ্বির বাবা ঘরে এলো।
ঘরে এসে দেখে এক কাণ্ড। শীঘ্রই মেয়ের কাছে এসে মেয়ের নাকে হাত রাখল। মেঝেতে ধপ করে বসে পড়ল, মাথায় হাত রাখল। নিঃশ্বাস পড়ছে না। বাবাকে এইভাবে বসে থাকতে দেখে অশ্বী দিদির মৃতদেহকে কোলে নিয়ে চিৎকার করে উঠল, বাবা, ও বাবা, বাবা, এভাবে বসে পড়লে কেন? দিভাইকে হাসপাতালে নিয়ে যেতে হবে তো। অশ্বীর বাবা কিছুক্ষণ অশ্বীর মুখের দিকে তাকিয়ে রইল, তারপর মেয়েকে নিয়ে ছুটল হাসপাতালে। ভদ্রলোকের তখনও বিশ্বাস হচ্ছে না যে রেশমি নেই। কাল রাতেই মেয়েটা কত হাসি খুশি ছিল, আর আজ সকালে মেয়ের মৃতদেহ দেখল। এটা বিশ্বাস করতে হবে, কিন্তু ডাক্তার জানালো রেশমি ভোরের দিকে মারা গেছে। শরীরটাও শক্ত হতে শুরু করেছে। পোস্টমর্টম করে জানা গেল অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে হাতের শিরা কেটেছে। অশ্বী এবং অশ্বীর বাবা মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। বাবা, তমালদাকে কল করতে হবে তো। ভদ্রলোক অশ্বীর দিকে তাকালো। অশ্বী খানিকটা দূরে গিয়ে তমাল নামের কাউকে কল করল। ফোনে কথা বলে ফোনটা বুকের কাছে চেপে ধরে বাবার দিকে তাকালো। কিভাবে পারলি দিভাই ওরকম একটা ফুটফুটে বাচ্চাকে ফেলে রেখে চলে যেতে? তাথইয়ের কথা একবারও ভাবলি না তুই? তোমার লজ্জা শরম নেই নাকি? দিদি মারা যাওয়ার 2 মাসের মধ্যেই দিদির বরকে বিয়ে করে বসলে, আবার প্রেগনেন্টও হয়ে গেছো। কথায় কথায় বলো তাতইকে দেখার জন্য তুমি বিয়ে করেছো, তাহলে প্রেগনেন্ট হলে কিভাবে শুনি? তুমি প্রেগনেন্ট হলে তাতইকে কে দেখবে? কাল ডাক্তারখানায় গিয়ে পেটের বাচ্চাটাকে ঝরিয়ে এসো, না হলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না বলে দিলাম। অশ্বী চমকে উঠল শাশুড়ির কথাগুলো শুনে। তাথইকে ঘুম পাড়িয়ে দুপুরে ভাত খেতে বসেছে সবে। গতকালই জানতে পেরেছে সে প্রেগনেন্ট। প্রেগনেন্ট কথাটা শুনে তমাল খুশি হলেও শাশুড়ির মুখে হাসির ছিটে ফোটাও ছিল না। উনি কাল থেকে একটা কথাও বলেননি। আজ যখন বলল তখন সোজা এই কথাগুলো মুখ দিয়ে বেরিয়ে এলো ওনার। যদিও বিয়ের 2 মাস আগে অশ্বীর সাথে রাধা দেবীর একটিও ভালো কথা হয়নি, তার অবশ্য কারণও আছে। অশ্বী ঠিক ওর শাশুড়িকে দোষ দিতে পারে না। 6 মাস হলো ওর দিদি মারা গেছে, তার ঠিক 4 মাস পরেই অশ্বী ওকে বিয়ে করে নিয়ে আসে। অশ্বীর শাশুড়ি রেশমি মানে ওর দিদিকে খুব ভালোবাসত। ওর দিদির মারা যাওয়াটা মেনে নিতে পারেননি। তার মধ্যে তমালের ওকে বিয়ে করে আনাটা একদমই পছন্দ করেননি উনি। তমাল অবশ্য বলেছিল তাথইয়ের জন্যই অশ্বীকে বিয়ে করা। তমালের মুখের ওপর রাধা দেবী কোনো কথা বলতে না পারলেও অশ্বীকে হাবে ভাবে বুঝিয়ে দিত ওর অসন্তোষের কথা। অশ্বী পড়াশুনো জানা শিক্ষিত মেয়ে হলেও সবকিছু মুখ বুঝে মেনে নিত শুধুমাত্র তাথইয়ের জন্যই। দিদি মারা যাওয়ার পর ওই 1 বছরের দুধের শিশুটির উপর ভীষণ মায়ায় জড়িয়ে গিয়েছিল। তাথইকে গর্ভে ধারণ করার পর থেকেই রেশমি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিল। হাঁটতে পারত না, কোমরে ব্যথা, সারাদিন বমি, কিছু খেতে পারত না, কোষ্ঠকাঠিন্যের সমস্যা, গ্যাস, সারা শরীরে লাল লাল দাগ হয়ে গিয়েছিল। তাথইয়ের জন্মের পর তো সেই অসুস্থতা সীমা ছাড়িয়ে গেল। খেতে পারত না, ঘুমোতে পারত না, সারা দিন জ্বরে ভুগত। ধীরে ধীরে ডিপ্রেশনে যেতে আরম্ভ করল। তাথইয়ের দেখাশুনো করা তো দূরের কথা, তখন দিদির সদ্যজাত মেয়েকে নিজের কোলে তুলে নিল অশ্বী। এত কিছু সহ্য করতে না পেরে রেশমি হঠাৎ একদিন ঘুমের ওষুধ খেয়ে হাতের শিরা কেটে আত্মহত্যা করল। সেদিন অশ্বীদের পায়ের নিচের মাটি সরে গিয়েছিল। অশ্বী কিন্তু সেদিন বুঝতে পারেনি রেশমি আত্মহত্যা কেন করল। এত সুন্দর পরিবার, এত ভালো স্বামী, এমন ফুটফুটে একটা মেয়েকে ছেড়ে
কিভাবে স্বার্থপরের মতো চলে গেল। গর্ভাবস্থায় পুরো সময় রেশমি ওদের বাড়িতেই থেকেছে, তাই তমালের সাথে ওদের বাড়িতে যাতায়াত লেগেই থাকত। অশ্বী দেখেছে তমাল কিভাবে রেশমিকে আগলে রাখার চেষ্টা করত। এত কিছুর পরেও কখনো ছেড়ে যায়নি। রাধা দেবী হয়তো এই সময়ে নির্ঘাত তমালের সাথে অশ্বী অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে রেশমিকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে এমন কিছু ভেবেছিল, কিন্তু এটা সত্যি নয়। মাহারা অশ্বী দিদিকে মায়ের জায়গাটা দিয়েছিল ছোট থেকেই। তাকে মেরে ফেলার কথা অশ্বী কখনো স্বপ্নেও ভাবতে পারে না। এরপর থেকে তাথই অশ্বীর কাছেই সব সময় থাকত। দিদির শেষ স্মৃতিটাকে খড়কুটোর মতো আগলে ধরেছিল। মেয়েকে দেখতে তমাল প্রায়ই যেত। অশ্বী এবং তাথইকে এতটা কাছাকাছি দেখে তমালই ওকে বলেছিল, অশ্মি, তুমি কি আমাকে বিয়ে করবে? দেখো, খারাপ ভেবো না, তোমাকে তাথইয়ের এত কাছে দেখে তাই বললাম। আমার মনে হয় তুমি ছাড়া অন্য কেউ ওর খেয়াল রাখতে পারবে না, আর তাথইও মা পাবে। তবে জীবনটা তোমার, একটু ভেবে আমাকে জানিও। অশ্বী অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছিল। আসলে বিয়েটা ওকে করতেই হতো। তাছাড়া ওর বিয়ের পর তাথইকে রাখতে পারবে কিনা জানা ছিল না। অন্যের সন্তানকে কেউ মেনে নেবে না, আর ও তাথইকে ছাড়া থাকতে পারবে না। তমাল পাত্র হিসেবে মন্দ নয়, দিদিকে ভীষণ ভালোবাসত। দিদিকে হারিয়ে মানুষটা কিরকম ভেঙে পড়েছিল অশ্বী নিজের চোখেই দেখেছে। তাই অশ্বী চারিদিক ভেবে বিয়েটা করার সিদ্ধান্ত নিয়েছিল। যদিও দুবাড়ির কেউই এই বিয়ের জন্য রাজি ছিল না, তবুও তমাল অশ্বীকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেছিল। বিয়ের পর তমাল ওর দায়িত্ব থেকে কোনো দিন সরে আসেনি, বরং ভীষণ যত্নে রেখেছে। কখনো কোনো অভিযোগের সুযোগ দেয়নি। তবে তমাল ওকে ভালোবাসে কিনা তা জানা নেই অশ্বীর। কোনো মতে দুমুঠো গিলে শাশুড়ি মায়ের কঠিন কটু কথাগুলো হজম করে এঁটো বাসনগুলো নিয়ে রান্নাঘরে রেখে দিল। হাত মুখ ধুয়ে নিজের ঘরের দিকে যেতে যেতে শুনল শাশুড়ি বলছে, এমন নির্লজ্জ বেহায়া আমি জীবনে দেখিনি বাপু। গায়ের চামড়া এত মোটা হতে পারে তাও জানা ছিল না। অশ্বী কিছু না বলেই নিজের ঘরের জানালার পাশে দাঁড়ালো। জানালার লোহার রডগুলো ধরে বাইরের দিকে তাকালো। ভীষণ সুন্দর গ্রাম্য পরিবেশ। বড় বড় গাছে ওদের বাড়ির চারদিক ঘিরে রেখেছে। একটা বিশাল বড় কুয়ো এবং তার সাথে লাগোয়া বাগান। এই বাগানটা তো রেশমির তৈরি করা। দিদি ফুল খুব ভালোবাসত। ওদের বাড়িতেও সারা ছাদ জুড়ে ফুলের গাছ ছিল। বাড়ির যেদিকে তাকাই অশ্বী সেখানেই দিদির ছায়া দেখতে পাই। এত ঐশ্বর্য, এত সৌন্দর্য, এত আলোর মাঝেও অশ্বী চারিদিকে অন্ধকার দেখে। ইদানিংকালে তো মনের মধ্যে একটা ভয় জেঁকে বসেছে। ওর নিজেকে অপরাধী মনে হয় দিদির কাছে। সত্যি কি মা ঠিক বলছেন? তবে আমি কি দিদিকে ঠকিয়েছি? তুই বড় স্বার্থপর রে দিদি। আমাকে তুই এই অতল সমুদ্রে ফেলে দিয়ে চলে গেলি। এই তুই আমাকে সব থেকে বেশি ভালোবাসতি। পাখিদের কিচিরমিচির কলরবে, বসন্তের মৃদু মন্দ শীতল বাতাসে পুরনো কিছু সুন্দর স্মৃতির মাঝে হারিয়ে গিয়েছিল অশ্বী। তমাল অফিসে রোজই বাড়ি থেকে যাতায়াত করে সে। হঠাৎ ফোনের রিংটোনে ঘোর ভাঙল অশ্বীর। দ্রুত পায়ে বিছানায় এগিয়ে এসে দেখল তমাল কলিং। অশ্বী দ্রুত ফোনটা রিসিভ করল। সে তমালকে ভালোবাসতে পেরেছে কিনা তাও জানা নেই, তবে এই বাড়িতে আপন বলতে তমালকেই বোঝে।
অবশ্য তমালের পরিবার বলতে শুধুমাত্র ওর মা। তাই রাধাদেবী যেসব কটু কথাগুলো বলেন সেগুলো তমালকে বলতে না পারলেও তমালের কাছে কেঁদে কিছুটা হালকা হওয়া যায়। জানোই তো মা রেশমিকে কতটা ভালোবাসে, তাই তোমাকে মানতে পারছে না। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, দেখো। অশ্বী তাতেই যেন মনোবল ফিরে পায়। এই মুহূর্তে তমালের ফোন পেয়ে মনের মধ্যে জমে থাকা সমস্ত কষ্ট গলার কাছে এসে কান্নার আকারে জমা হলো। কি হয়েছে? মা আবার বকেছে? তোমার মা মা আমার বাচ্চাটাকে নষ্ট করে দিতে বলেছে। কি? ঠিক আছে ঠিক আছে, কেঁদো না প্লিজ। আমি আসছি, এসে মায়ের সাথে কথা বলবো, তুমি চিন্তা করো না। অশ্বী আর কিছু না বলে ফোনটা কেটে দিল। এরপর কিছুক্ষণ আপন মনে কাঁদল। এতে কিছুটা হালকা বোধ করল। তারপর ফোনটা বিছানায় নামিয়ে রেখে বিছানার ঠিক মাঝ বরাবর শুয়ে থাকা তাথইয়ের দিকে তাকালো। তাথইয়ের পাশে শুয়ে তাথইয়ের ছোট্ট শরীরের উপর হাত রাখলো। তাথই, জানিস তো তোর একটা ছোট্ট ভাই বা বোন হবে। আচ্ছা তাথই, শোন না বাবু, তুই তাকে ভালোবাসবি তো? রাতের বেলায় তমাল ফিরল। অশ্বী জেগে বসেছিল। প্রতিদিন তমালকে অনেকটা পথ জার্নি করতে হয়, ফিরতে ফিরতে রাত হয়ে যায়। অশ্বী অনেকবার বলেছে শহরের একটা মেসে থাকতে, সপ্তাহে শনি রবিবার বাড়ি ফিরলেই হবে, কিন্তু তমাল শোনেনি। ও প্রতিদিনের এই যাতায়াতের ধকল সহ্য করতে পারবে, কিন্তু মেসে ওদের ছেড়ে একা থাকতে পারবে না। অশ্বী আর কি বলবে, কিছুই বলতে পারে না। অবশ্য মনে মনে একটা ভরসা পাই, তমাল কাছে থাকলে রাধাদেবী অবশ্য ওকে সেভাবে কিছু বলতে পারে না। ফ্রেশ হয়ে এসো, আমি খাবারগুলো গরম করে আনি। তমাল একটু মৃদু হেসে ঘরে চলে যায়। রাধাদেবী নিজের ঘরে টিভি দেখছেন জোরে সাউন্ড দিয়ে। তমালের আসার খবর টের পায়নি। তমাল ঘরে গিয়ে দেখল দোলনায় তাথই ঘুমিয়ে আছে। অফিসের ব্যাগটা চেয়ারের উপর নামিয়ে শার্ট খুলতে খুলতে তাথইয়ের দিকে এগিয়ে গেল। তাথইয়ের মাথায় হাত রাখতে গিয়েও হাতটা সরিয়ে নিল। ঘরোয়া জামাকাপড় নিয়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ডাইনিংয়ে এসে চেয়ারে বসল। অশ্বী খাবারগুলো গরম করে এনে একটা প্লেটে সাজিয়ে তমালকে দিল। তাথইয়ের ডাইপার শেষ হয়ে গিয়েছে, আর হরলিক্সটাও আনতে হবে। তমাল একটু কথা বলেই খাবারে মন দিল। স্বল্পভাষী মানুষটার দিকে তাকালো অশ্বী। খানিকটা অভিমান হলো বইকি। ও খেয়েছে কি না, ওর কিছু দরকার কি না জিজ্ঞেস করল না। মাঝে মাঝে তমালের এই ব্যবহারগুলো অশ্বীকে দ্বিধায় ফেলে দেয়, ভালোবাসতে বাধা দেয়। অশ্বী একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারের উপর বসল। সেও কিছু খায়নি। অশ্বীকে খেতে বসতে দেখে তমাল একবার ওর দিকে তাকালো। আমার জন্য অপেক্ষা করার দরকার নেই, তুমি খেয়ে নিও, এখন তো তুমি আর একা নও। অশ্বী পিটপিট করে তমালের দিকে তাকালো, আবার একটা দীর্ঘশ্বাস ফেলল। তমাল কি ওকে কখনো বুঝতে পারবে না? খাওয়া দাওয়া শেষে ঘরে গিয়ে দেখল তমাল একটা বই নিয়ে পড়ছে। তন্ত্রমন্ত্র ভূতপ্রেত নিয়ে তমালের খানিকটা আগ্রহ রয়েছে। অশ্বী তমালের এই আগ্রহের কারণ বুঝতে পারে না। বইয়ের লেখাগুলোও সেরকমভাবে বোঝে না, তাই কোনোদিন দেখতে ইচ্ছেও হয়নি। অশ্বী দরজাটা বন্ধ করে তাথইয়ের কাছে এগিয়ে গেল। তাথই সেরকমভাবে কখনোই ওকে জ্বালাতন করে না। অশ্বী কিছুক্ষণ তাকিয়ে থাকলো তাথইয়ের দিকে। তাথইয়ের মুখের দিকে তাকিয়ে অশ্বী নিজের সমস্ত দ্বিধাবোধ ভুলে যায়।
তখন মনে হয় ওর সিদ্ধান্তটা ঠিক ছিল। তমাল অশ্বিকে দেখে বইটা রেখে দেয় টেবিলের উপর, চশমাটা খুলে রাখে। অশ্মি, এসো। অশ্মি তমালের দিকে তাকায়, খানিকটা সংকোচ বোধ করে। বিয়ের 2 মাস হয়েছে, তবু এই সংকোচ বোধটা দূর হয় না। তখনই মনে হয় দিদিকে ঠকাচ্ছে না তো। তমাল অবশ্য বিয়ের পর 7 দিন ওকে সময় দিয়েছিল। অবশ্য এটাও অনেক ছিল অশ্বির কাছে। অনেকে তো এই সময়টাও দিতে চায় না। 7 দিন পর তমাল ঘনিষ্ঠ হতে চাইলে অশ্মি আর বাধা দিতে পারেনি। অশ্মি নিজের মতে বিয়েটা করেছে। নিজের দ্বিধাবোধের কথা কখনো জানাতে পারেনি, আজও পারল না। অশ্মি ধীরে ধীরে এগিয়ে যেতেই তমাল ওর হাত ধরে কাছে টেনে নিল। অশ্মি গিয়ে পড়ল তমালের বুকে। তমাল ওকে বিছানায় শুইয়ে ওর গলায় মুখ গুজল। অশ্মি বোঝে না এটাকে ভালোবাসা বলে নাকি কাম। বাচ্চাটিকেও সেই মুহূর্তে নিতে চায়নি, কিন্তু তমাল কোনোদিন প্রোটেকশন ইউজ করতে দেয়নি বা কোনো ওষুধ খেতে দেয়নি। তার একটাই কথা, যে আশার তাকে আমরা আসতে বাধা দেই কিভাবে বলো? তমালের কিছু কিছু ভাবনা অশ্বিকে খানিকটা অবাক করে বই কি। ভীষণ পুরনো দিনের লোকের মতো ভাবনা চিন্তা। আর না হলে মানুষটা ভালো। ওকে কখনো কোনো কটু কথা বলেনি, বরং ভীষণ যত্নে রেখেছে। তবুও অশ্মি মনের মধ্যে থাকা দ্বিধাবোধ কাটিয়ে উঠতে পারে না। ভীষণ গম্ভীর ফ্যাসফেসে গলায় রেশমি কথাগুলো বলে উঠল। কেন এসেছিস তুই এখানে? চলে যা, চলে যা বলছি। ডাইনি, ডাইনি, তুই আমার সংসার কেড়ে নিতে চাইছিস? বড় বড় চোখে ওর দিকেই তাকিয়ে আছে। চোখের মনি নেই, সারা মুখে লাল লাল ফোড়া, ঠোঁট শুকিয়ে কালো হয়ে গেছে। রক্ত চক্ষু নিয়ে অশ্বির দিকে তাকিয়ে আছে রেশমি। না দিদি ভাই, আমি আমি কিছু করিনি। আমি কিভাবে এটা করতে পারি? আমার সবচেয়ে কাছের মানুষ ছিলি তুই। আমি তো... চুপ কর। আমি তোকে এত এত ভালোবেসেছি, আর সেই তুই কিনা তোকে বাঁচতে দেব না। তোর ওই গর্ভের সন্তান ভূমিষ্ঠ হতে পারবে না। ওকে আমি মেরে ফেলবো, মেরে ফেলবো আমি। না দিদি, আমি... অশ্মি চমকে ভয়ে বিছানা ছেড়ে উঠে বসল। সারা শরীর ঘেমে গিয়েছে তার। বিছানার চাদর খামচে ধরল। আশেপাশে তাকালো, তমাল পাশে ঘুমিয়ে আছে। কোথাও কোথাও কিচ্ছু নেই। কিন্তু কিন্তু এতক্ষণ তাহলে... নিজের কপালের ঘাম মুছে নিয়ে বিড়বিড় করে বলল, স্বপ্ন ছিল, কিন্তু এত জীবন্ত। দি ভাই, তুই কি সত্যি আমার সন্তানকে ভূমিষ্ঠ হতে দিবি না? বিশ্বাস কর দি ভাই, আমি তোর সংসার কেড়ে নিইনি। অশ্মি এই স্বপ্নটা এই নিয়ে 4র্থবার দেখল। প্রতিবারে ভীষণ জীবন্ত মনে হয়েছে। এলোমেলো শাড়িটা শরীর জড়িয়ে বিছানা ছেড়ে নেমে এলো। টেবিলে থাকা জলের বোতল থেকে জলটা খেয়ে পেটে হাত রাখল। কিচ্ছু হবে না বাবু, তোর কিচ্ছু হবে না। অশ্মি ধীরে ধীরে এগিয়ে গেল বাথরুমের দিকে। বাথরুম থেকে ফিরে এসে তাথইয়ের দোলনার কাছে এসে বসল। ঘরে 0 বাল্ব জ্বলছে। আধারে তাথই একদম ঘুমোতে পারে না। তমাল বিছানায় তাথইকে নিয়ে ঘুমোতে দেবে না। অশ্মি অবশ্য এই নিয়ে জোর করেছিল। সে নিয়ে তমাল তো 2 দিন কথাই বলেনি। অগত্যা অশ্মি বাধ্য হয়েছিল তাথইকে দোলনায় শোয়াতে। দোলনার কাছে বসে তাথইয়ের মুখের দিকে তাকিয়ে রেশমিকে দেখল অশ্মি। তাথইয়ের গালে হাত দিল। তাথই শোনা, তুই তো জানিস সব কিছু রে। তোর মাকে বল না যে আমি তার সংসার কেড়ে নিইনি।
কিন্তু কোনো সারা শব্দ পাওয়া গেল না। তাথই ঘুমিয়ে কাদা। অশ্বী ওখানেই বসে রইল অনেকটা সময়। তারপর উঠে বিছানায় আসতে যাবে, তখনই নজর গেল জানালার দিকে। জানালার পর্দাগুলো বাতাসে নড়ছে। অশ্বী ধীরে ধীরে এগিয়ে গেল জানালার দিকে। খোলা জানালায় হু হু বসন্তের দক্ষিণা হাওয়া বহমান। অশ্বী জানালাগুলো লাগিয়ে দিতে যাওয়ার সময় দেখল ওদের বাড়ির পাশে বিশাল বড় এক গাছের নিচে এক ছায়া মূর্তি। জ্বলন্ত চোখে এক দৃষ্টে ওদের দিকে তাকিয়ে আছে। অশ্বী চমকে সেই ছায়া মূর্তির দিকে তাকিয়ে রইল। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। ও কঙ্কালসার ছায়ামূর্তি দেখে যে কেউ ভয় পাবে। অশ্বীও তার ব্যতিক্রম নয়। হঠাৎ সেই ছায়ামূর্তি অশ্বীর দিকে তাকালো। ও কি? ও কে? অশ্বীর চিৎকার শুনে তমালের ঘুম ভেঙে গেল। পাশে অশ্বীকে দেখতে না পেয়ে তাড়াতাড়ি আলোটা জ্বালিয়ে দেখল জানালার সামনে দাঁড়িয়ে অশ্বী বাইরের দিকে তাকিয়ে চিৎকার করছে। তমাল তাড়াতাড়ি ওর কাছে গেল। কি হয়েছে? অশ্বী তমালকে কাছে পেয়ে ওকে আঁকড়ে ধরে জানালার দিকে হাত দেখালো। ওখানে 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 কে দাঁড়িয়ে আছে? তমাল জানালা দিয়ে নিচে দেখল, কিন্তু কাউকে দেখতে পেল না। কই, কেউ তো নেই। না না, আছে আছে, আমি স্পষ্ট দেখলাম। আরে কেউ নেই, তুমি দেখো। না না, আমি ওখানে দেখলাম। তমাল অশ্বীর হাত ধরে টেনে জানালা দিয়ে নিচে দেখালো। সত্যি তো কেউ নেই। অশ্বী ধাঁধায় পড়ে গেল। ও যে সত্যিই দেখেছে কঙ্কালসার সেই ছায়ামূর্তিকে। আরে নিঘাত ঘুমের ঘোরে ভুল কিছু দেখেছো। তোমাকে তো বলেছি তুমি অতিরিক্ত চিন্তা করো না। চলো ঘুমিয়ে পড়বে। অশ্বী তমালের কথায় বিশ্বাস করে সেদিনের মতো ঘুমিয়ে পড়ল। কিন্তু সেই ঘটনাটি তখনই শেষ হয়ে গেলে ঠিক ছিল। এই ঘটনার পুনরাবৃত্তি ঘটল আরো ৩-৪ বার। শেষবার অশ্বী সেই কঙ্কালসার ছায়ামূর্তিকে নিজের বেডরুমে আবিষ্কার করল। সেবারে মাত্রা ছাড়িয়ে গেল। অশ্বী সেদিন ভয়ে এমনভাবে মূর্ছা গেল যে তমালকে তখনই হাসপাতালে ছুটতে হলো। হাসপাতালে গিয়ে ডাক্তার বলল, আরে এভাবে হতে থাকলে তো বাচ্চার ক্ষতি হবে, তাই অশ্মিকে যেন সম্পূর্ণভাবে চিন্তামুক্ত রাখা যায় সেদিকে আপনাদেরকেই নজর রাখতে হবে। তমাল অশ্বীর এই অবস্থা দেখে অশ্বীকে এবং তাথইকে অশ্বীর বাবার বাড়িতে রেখে আসতে চাইলে অশ্বী বাধা দিল। না না, আমি এখানেই থাকবো, আমার কোনো সমস্যা হবে না। তমাল জোর করতে পারল না। তবে একটা ব্যাপারে এর পরিবর্তন দেখা গেল। রাধা দেবী ওকে আর কোনো কটু কথা শোনান না, বরং অশ্বীর যত্ন নেওয়া শুরু করেছেন। অশ্মি, দুধটা গরম করে এনে দিলাম, খেয়ে নাও। তাথইকেও খাইয়ে দাও। কয়েকটা মাস চোখের পলকেই কেটে গেল এইভাবেই। অশ্বীর গর্ভাবস্থা এখন বোঝা যায়। তাথই, তমাল, রাধা দেবীকে নিয়ে অশ্বীর সুখের সংসার। তমালকে নিয়ে অশ্বীর মনের মধ্যে থাকা সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ধীরে ধীরে কাটছে। তাথই খানিকটা বড় হয়েছে, কথা বলতে শিখেছে। মা, তোমার হাঁটুর ব্যথাটা কমেছে? সে নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি তোমার কথা ভাবো আপাতত। বাকি সবার কথা ভাবার জন্য সারা জীবন পড়ে আছে। রাধা দেবী বিদায় নিলেন। মাথার ওপর সিলিং ফ্যানের হাওয়া, দেয়ালে টিকটিকির শব্দ। তাথই মুখে আঙুল ঢুকিয়ে চিৎকার করে যাচ্ছে। সব মিলিয়ে একটা বিদঘুটে পরিবেশ। অশ্বী তাথইয়ের মুখ থেকে আঙুল বের করে দিয়ে বলল, খালি দুষ্টুমি, তাই না? একটু নজর সরিয়েছে,
আর মুখে আঙুল ঢুকিয়ে নিয়েছিস বল? নে এবার দুধখানা খেয়ে নিয়ে দেখি। চটপট চটপট। বছর দুয়ের তাথই আসামির মতো বকা খেয়ে হাসল। বেশ কয়েকটা দাঁত বেরিয়েছে তার। অশ্বি তাথইকে দুধ খাইয়ে ঢেকুর তুলিয়ে তাথইকে বিছানায় বসিয়ে দিল। খেলনাগুলো তাথইয়ের সামনে রাখল। তাথই, ওই তাথই, একবার মা বলতো। তাথই নিজের খেলায় মন দিয়েছে। অশ্বির কথা কানেই তুলল না। খেলতে খেলতে বিছানায় শুয়ে পড়ল। অশ্বিও তাথইয়ের মুখোমুখি শুয়ে তাথইয়ের গায়ের উপর হাত রাখল। তাথই, মা বল না একবার। তাথই, বাবা পচা তাই না? আমাদের একদম সময় দেয় না। এত রাত করে বাড়ি ফিরছে, আমরা যে তার জন্য জেগে বসে থাকি সে কথা হয়তো খেয়ালই থাকে না। আমাদের একটুও ভালোবাসে না। আমরা কালই দাদুর বাড়ি চলে যাব। তাথই হাত পা নাড়াতে অশ্বির কাছে ঘেঁষে শুল। অশ্বির বুকে মুখ গুজে দিল। খিলখিলিয়ে হাসতে আরম্ভ করল। তাথই বলে উঠল, বুঝেছি, তুইও তোর বাবার মতোই কম কথা বলা পার্টি। দাঁড়া না, তোর একটা ভাই হলে সে আমার দিকে হবে, আমরা একটা টিম হব। তাথই উঠে বসল। খিলখিলিয়ে হেসে উঠল। অশ্বি হাসতে হাসতে উঠে বসল। তাথইকে কোলে নিয়ে বিছানা থেকে নেমে এলো। তাথইকে কোলে নিতে এখন সামান্য অসুবিধে হয় বই কি। এদিকে তাথইকে কোলে না নিলে ঘুমোবে না। অগত্যা তাথইকে কোলে নিয়ে ঘুম পাড়াতে পাড়াতে সারা ঘর ঘুরতে আরম্ভ করল। ঘুরতে ঘুরতে আবার সেই দক্ষিণা জানলার কাছে এলো। দক্ষিণা জানালা দিয়ে নাতিশীতোষ্ণ বাতাস প্রবেশ করছে। অশ্বি বাইরে আকাশের চন্দ্রিমার দিকে তাকালো। পূর্ণিমা আজকে। চাঁদ দেখতে খুব ইচ্ছে করছে, কিন্তু রাধা দেবী এই সময় ছাদে উঠতে বারণ করেছেন। রাধা দেবীর কথা অমান্য করার শক্তি অশ্বি আজও পায়নি। সকাল সকাল ঘুমটা ভেঙে গেল অশ্বির। পেটে সামান্য ব্যথা হয়েছে। বেবি লাথি মারছে। অশ্বি অনুভব করে মুচকি হাসল। একটা নতুন প্রাণ ওর মধ্যে বিরাজমান। তমালের ঘুম তখন ভাঙেনি। অশ্বির ঘুম আর হলো না। অশ্বি বিছানা ছেড়ে উঠে তাথইয়ের দোলনার কাছে এসে দেখল ও গভীর ঘুমে মগ্ন। অশ্বি দরজা খুলে বাইরে গেল। সূর্য উদীয়মান। চারিদিকে আলোকিত হয়ে গেছে। পাখির কিচিরমিচির কলরবে চারিদিক মুখরিত। বাড়ি থেকে বেরিয়ে বাগানে এলো। রেশমির পর এই বাগানের যত্নের দায়িত্ব তার উপরেই এসে পড়েছে। অশ্বি বাগানে এসে দেখল ওর লাগানো গাছে প্রথম লাল গোলাপটা ফুটেছে। অশ্বি পরম যত্নে সেই লাল গোলাপে হাত ছোঁয়ালো। অশ্বি সেই লাল গোলাপে হাত রাখতেই চমকে উঠল। এ কি, লাল গোলাপ ক্রমশ কালো হয়ে যাচ্ছে কেন? অশ্বি চোখ কচলে বারবার দেখল, কিন্তু সে গোলাপের প্রত্যেকটা পাপড়ি ক্রমশ কালো বর্ণ ধারণ করছে। অশ্বি দু পা পিছিয়ে গেল। পাখির কিচিরমিচির কলতান হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। চারিদিকে কেমন একটা গুমোট ভাব। হঠাৎ অশ্বির নাকে একটা বিশ্রী গন্ধ এসে ঠেকল। অশ্বি হাত দিয়ে নাক বন্ধ করে নিল। কয়েকটা কাক ডেকে উঠল। অশ্বি ভয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, কে? কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। অশ্বি বারবার বাড়ির সবাইকে ডাকার চেষ্টা করলো, কিন্তু অশ্বির গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। অশ্বি ছুটে বাড়ির ভেতরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। হঠাৎ চারিদিক কুয়াশায় ঢেকে গেল। সেই কুয়াশার মাঝে অশ্বি দেখল একটা ছায়া মূর্তি। অশ্বি কেঁপে উঠল।
কে তুমি? হঠাৎ সেই ছায়ামূর্তি অর্ষির সম্মুখে চলে এলো। অর্ষি সেই ভয়ানক চেহারা দেখে ভয়ে নিচে পড়ে গেল। সেই ভয়ানক চেহারা বর্ণনা করার মতো নয়। চোখের মনি নেই, হাত পায়ে মুখে লাল লাল ফোঁড়া, দাদি রক্ত গড়িয়ে পড়ছে, চুল উস্কো খুস্কো, পরনে সাদা রঙের শাড়ি। সেই ছায়ামূর্তিকে দেখে চিনতে অসুবিধা হলো না অর্ষির। দি ভাই! হঠাৎ জোরে চিৎকার করে উঠল অর্ষি। সেই চিৎকার শুনে তমাল এবং রাধার ঘুমটা ভেঙে গেল। তমাল ঘরে গিয়ে দেখলো অর্ষি নেই, তবে অর্ষির গলার আওয়াজ শোনা যাচ্ছে। তমাল তড়িঘড়ি ঘর ছেড়ে বেরিয়ে এলো। বাগানের দিক থেকে চিৎকারটা আসছে। তমাল তাড়াতাড়ি গেল। ততক্ষণে রাধা দেবী এসে গিয়েছে। অর্ষিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিল। আস্তে আস্তে আস্তে, কিছু হবে না, শান্ত হও, শান্ত হও, কিছু হয়নি। অর্ষি ভয়ে শক্ত করে জড়িয়ে ধরেছে রাধা দেবীকে। তুমু তুমু দেখ না রে, বৌমা কিছু একটা দেখে নিশ্চয়ই ভয় পেয়েছে। কি হয়েছে অশ্মি? কোনো খারাপ স্বপ্ন দেখেছ? তুমি এখানেই বা এলে কিভাবে? দি ভাই। দি ভাই মানে রেশমি? অর্ষি মাথা নাড়ল। রেশমির কি হয়েছে? দি ভাই এসেছিল, তোমার দি ভাই এসেছিল আমার উপর। দি ভাই খুব রেগে আছে। তুমি আবার এইসব ভুলভাল বকছো? না না, আমি ভুল বলছি না, আমি স্পষ্ট দি ভাইকে দেখেছি। আমি তো সকালে এখানে হাঁটতে এসেছিলাম, এসে দেখি আমার গাছে একটা গোলাপ ফুটেছে। সেই গোলাপে হাত দিতেই হঠাৎ সেটা কালো হয়ে গেল। তারপর হঠাৎ করে অর্ষি থেমে গেল। আর কিচ্ছু বর্ণনা করার অবস্থায় নেই। তমাল এবং রাধা দেবী সেই গোলাপের দিকে তাকালো। গোলাপ ফুটেছে, কিন্তু সেটা লাল রঙেরই আছে। রাধা অর্ষির কাঁধে হাত রেখে বলল, বৌমা, কোথায় কালো গোলাপ? ওই তো মা। কিন্তু রাধা দেবী কালো গোলাপ দেখতে পেল না। অর্ষি চমকে উঠল। আমি সত্যি বলছি তমাল, বিশ্বাস করো, আমি সত্যি বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঘরে চলো। এখানে এই শিশিরে বসে থাকতে হবে না, চলো। তমাল মা, প্লিজ বিশ্বাস করো, আমি মিথ্যে বলছি না। অর্ষির কথা কেউ গ্রাহ্য করল না। অর্ষি শুধু জানল আসলে ও সত্যিই বলছে। ও সত্যিই দেখেছে রেশমিকে। তমাল সেদিন খুব রাত করে বাড়ি ফিরল। চোখ দুটো টকটকে লাল হয়ে রয়েছে। অর্ষি তমালকে বিয়ে করার পর কোনো দিন এইভাবে দেখেনি। তমালের মেজাজ দেখে মনে হলো কোনো কারণেও ভীষণ ক্ষুব্ধ। কি হয়েছে তমাল? কিচ্ছু না। কিন্তু কি কিন্তু কিন্তু করছো বলো তো? আচ্ছা ঠিক আছে, খাবার দি। তুমি যাবে এখান থেকে? আমার এত বছরের তপস্যা বাদ দাও, দূর হও এখান থেকে। অর্ষির তমালের কথাগুলো শুনে ভীষণ খারাপ লাগলো। চুপচাপ নিজের ঘরে চলে গেল। নিজের ঘরে গুম মেরে সোফায় বসে রইল। কিছুক্ষণ পর তমাল ঘরে ফিরে এসে দেখল অর্ষি সোফায় বসে ঘুমায়নি। তমাল ততক্ষণে নিজের করা দুর্ব্যবহারের জন্য অনুতপ্ত। ধীর পায়ে অর্ষির কাছে এগিয়ে এসে অর্ষির পাশে বসল। অর্ষির হাত দুটো ধরে বলল, ক্ষমা করে দাও প্লিজ, আসলে একটা সমস্যার কারণে মেজাজটা ঠিক ছিল না। সমস্যা নেই। মুখে এই কথাটা বললেও তমাল বুঝল অর্ষি ভীষণ কষ্ট পেয়েছে ওর কথায়। তমাল আলতো করে অর্ষিকে জড়িয়ে ধরল। সরি বলছি তো, প্লিজ ক্ষমা করে দাও।
চলো, খেতে দেবে। অসি তমালের অনুতপ্ত মুখের দিকে তাকালো, তারপর মুচকি হেসে বলল, প্রথমবার বলে ক্ষমা করছি, আর এরকম করলে মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। অসি হাসতে হাসতে ডাইনিংয়ে এলো। বিবাহিত জীবনে প্রথমবার তমাল ওকে এভাবে বকল। খারাপ লাগলেও তমালের অনুতপ্ত মুখের দিকে তাকিয়ে রাগ করে থাকতে পারল না অসি। মা, বলছি আমার খুব বাবার কাছে যেতে ইচ্ছে করছে। যাব, আমি কালকেই চলে আসব। কিন্তু অস্মি, তমু। মা, তুমি একটু ম্যানেজ করে নিও। ওকে বললে ও যেতে দেবে বলো? কেমন মানুষ জানো তো তুমি, আমাকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে চায় না। আমি এত বুঝিয়েছি। আচ্ছা ঠিক আছে অস্মি, আমি চঞ্চলকে বলছি ওর গাড়িতেই তুমি যেও। অসি খুশি মনে নিজের ঘরে চলে গেল। ঘরে গিয়ে নিজের লাগেজ গুছিয়ে নিল, তাথইকে রেডি করে নিল। এখানে একইভাবে থাকতে থাকতে অসির দম বন্ধ হয়ে আসছে। তাছাড়া ওর সাথে একের পর এক যা ঘটে চলেছে তাতে অসির নিজেরও ভালো লাগছে না। বাবার বাড়ি গেলে নিশ্চয়ই একটু ভালো লাগবে, এইসব ভেবেই রাধা দেবীও আর আটকায়নি। তমাল অফিস থেকে ফিরে অর্ষিকে দেখতে না পেয়ে মায়ের উপর প্রচণ্ড রেগে গেল। আর কত তমু, মেয়েটা নিজের বাপের বাড়িতে গেছে, অন্য কোথাও যায়নি। এসব পাগলামি বন্ধ কর দয়া করে। রেশমির সময়ও তুই ওকে বাপের বাড়ি যেতে দিতিস না। তুমি একদম চুপ থাকো, যা জানো না তাই নিয়ে কথা বলো না। কি জানি না আমি? সব জানি। কি ভেবেছিস পাপ করে এত সহজে পার পেয়ে যাবি? কিছুতেই পার পাবি না। মাথার ওপর একজন আছে তমু, সে সব সময় সব দেখছে। তমাল রাধা দেবীর কথা শুনে তার মুখের দিকে তাকালো, তারপর ঠিক করে হেসে বলে উঠল, কে শাস্তি দেবে আমায়? তুমি? একজন সাধারণ মেয়ে মানুষ। অস্মি কত ফুলের মতো নরম, তোমাদের মতো মেয়ে মানুষ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি আমার লক্ষ্যে ঠিক সফল হবই। আমার ঘেন্না হয় তোর মতো একটা ছেলেকে পেটে ধরেছি। জন্মের পর তোকে যে কেন মেরে ফেললাম না, এর জন্য ঠাকুর নিশ্চয়ই আমাকে বড়সড় কোনো শাস্তি দেন। তমালের কথা না বাড়িয়ে গটগট করে হেঁটে নিজের ঘরে চলে গেল। রাধা তমালের যাবার দিকে তাকিয়ে রইল। শরীরের সমস্ত শিরা উপশিরা লোমকূপ দাঁড়িয়ে গেছে। ছেলেটাকে মানুষ করতে পারেনি, একদম পারেনি। রাধা দেবী তমালের ঘরের সমস্ত জিনিসপত্র ফেলার শব্দ শুনতে পেলেন। রাধা দেবী দীর্ঘশ্বাস ফেলে ঠাকুর ঘরে গেলেন। একভাবে সবটা দেখে যাওয়া ছাড়া কি তার আর কোনো উপায় আছে? যদি থাকতো তাহলে এই দিনটা দেখতে হতো না। পরের দিন সকালে তমাল গেল অর্ষিকে আনতে। অর্ষি সকাল সকাল তমালকে দেখে একটু অবাক হলো, অবশ্য মনে মনে খুশি হলো। তমাল ওকে এভাবে নিতে আসবে কখনো ভাবেনি। তমাল তার মানে ওকে ভীষণ ভালোবাসে। সেদিন বিকেলে তাথইকে রেখে ওরা ফিরল। অর্ষির বাবা তাথইকে কিছুতেই ছাড়তে চাইল না। অবশ্য অর্ষি বলেছিল বাবার তাথইকে দেখে রাখতে অসুবিধে হবে, কিন্তু ভদ্রলোক কথা শুনলেন না। বাড়ি ফিরতে ফিরতে রাত হলো। অর্ষিকে দেখে রাধাদেবী মৃদু হাসলেন। তমাল মায়ের দিকে তাকালো। অর্ষি ঘর থেকে বেরিয়ে এলো। পিছু পিছু তমাল এলো। অর্ষিকে জড়িয়ে ধরল তমাল। হঠাৎ তমালের এই আলিঙ্গনে
অশ্বী খানিকটা চমকে উঠল। বাবা, একদিন দেখতে পাওনি তার মধ্যেই এত প্রেম? এটা তো ভালো লক্ষণ নয় মিস্টার তমাল আচার্য। তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। এই 1 বছরে একদিনও থাকিনি, তবুও আমাকে ছেড়ে কেমন স্বার্থপরের মতন চলে গেলে। এর জন্য তোমার শাস্তি প্রাপ্য। দূরে না গেলে আমি তো বুঝতে পারতাম না তুমি আমাকে এতখানি ভালোবাসো। তমাল কোনো কথা না বলে অশ্বীর কাঁধে মুখ গুজল। কি করছো? দরজা খোলা রয়েছে, মা রয়েছে বাড়িতে, তাছাড়া আমি নিজেও ভীষণ ক্লান্ত। তমাল প্লিজ। তমাল ছেড়ে দিল। রাতের খাবার খেয়ে অশ্বী নিজের ঘরে এলো। ভীষণ গুমোট লাগছে এই ঘরটা। মাত্র একদিন, তার মাঝেই ঘরটাকে ভীষণ অপরিচিত মনে হচ্ছে। তমাল ঘরে এসে দেখল অশ্বী খাটের উপর বসে নিজের খেয়ালে মত্ত। অশ্বীর কাছে এলো তমাল। এত কি ভাবছো? ঘুমিয়ে পড়ো। এভাবে রাত জেগে থাকলে তোমার শরীর খারাপ করবে। অশ্বী মৃদু হেসে শুয়ে পড়ল। মধ্যরাতে ঘুমের মধ্যে ভীষণ ঘামতে লাগলো। ওর খালি মনে হতে লাগলো একজন রক্তবর্ণ চক্ষু ওকে দেখে যাচ্ছে। অশ্বী অনুভব করল ওর খুব কাছে সেই ছায়ামূর্তি। অশ্বীর দম বন্ধ হয়ে আসতে আরম্ভ করলো। ওর মনে হতে লাগলো আর কখনো চোখ খুলতে পারবে না। মাথাটা ভীষণ ব্যথা করে উঠল। অনুভব করলো একটা ঠান্ডা কেউ ওর কপালে হাত রাখছে। ঘুমের মধ্যেই ছটফট করতে আরম্ভ করলো। অনেক চেষ্টার পর কোনো মতে চোখ খুলে আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই, কিচ্ছু নেই। পাশে তমাল ঘুমিয়ে আছে। অশ্বী তমালের গা ঘেঁষে শুল। ভয়ে ভয়ে তমালের বাহু আঁকড়ে ধরল। আজকে সারাটা দিন ভালো লাগছে না অশ্বীর। তাথই নেই। তাথইকে ছাড়া ওর সময় কাটতেই চায় না। শাশুড়ি মাও কিরকম একটা গম্ভীর হয়ে গেছে। সারা ঘরে মাত্র 2টো প্রাণী, তমাল অফিসে। অশ্বী সময় কাটাতে বেশ কয়েকজন বন্ধুকে ফোন করল। তমালকে ফোন করে ওর খোঁজ খবর নিল। শরীরটাও কেমন যেন ঠেকছে, ভারী ভারী লাগছে সবকিছু। বাবুটাও কেমন যেন ঘুম মেরে গেছে। অশ্বীর সাথে যেন আজ সবাই আড়ি দিয়েছে। অশ্বীও অভিমানী হয়ে সবার সাথে কথা বলা বন্ধ করে দিল। আজকে তমাল তাড়াতাড়ি বাড়ি ফিরেছে। রাধা দেবী, অশ্বী ও তমাল অনেকদিন পর একসাথে খেতে বসেছে। খাবার শেষে অশ্বী ঘরে এলো। শরীরটা খারাপ লাগছে। তবে কি বেবি হবার সময় এসে গেল? কিন্তু এখনো 2 মাস দেরি আছে। অশ্বী নানান কথা ভাবতে ভাবতে বিছানায় বসতে গেল, কিন্তু পারল না। মাথা ঘুরিয়ে পড়ে গেল। জ্ঞান যখন ফিরল তখন আশেপাশে দেখে চমকে উঠল। পিটপিট করে চারিদিকে তাকিয়ে উঠে বসার চেষ্টা করল, কিন্তু পারল না। চারিদিকে গাছপালায় ঘেরা। সেই জঙ্গলের মাঝে একটা জায়গায় শুয়ে আছে। দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে ওকে। সামনে দাও দাও করে আগুন জ্বলছে। চারপাশে মুন্ডমালা, হাড় গোড় দিয়ে ঘেরা। আগুনের ওপাশে গায়ে ছাই ভস্য মেখে কেউ একজন মন্ত্র পড়ছে। অশ্বী ভালোভাবে তাকে দেখার চেষ্টা করল, কিন্তু আগুনের আলোই তার ভয়ঙ্কর চেহারা দেখে কেঁপে উঠল। কিন্তু ও এখানে কিভাবে এলো? মা, মা, তুমি এখানে কেন এনেছো আমায়? হ্যাঁ,
এখানে কেন এনেছো আমায়? এই ব্যক্তি মন্ত্র পড়া বন্ধ করে অর্ষির দিকে তাকালো, হো হো করে হেসে উঠল। আমায় চিনতে পারছো না? পরিচিত গলার স্বর শুনে চমকে উঠল অর্ষি। সন্দেহ হয়েছিল, কিন্তু বিশ্বাস হলো না। মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, তমাল? হ্যাঁ, আমি। না, তমাল তুমি হতে পারো না। হ্যাঁ, এটাই আমি। আমি এখানে তোমাকে কেন এনেছি জানো না? অর্ষি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল তমালের দিকে। তোমার গর্ভের সন্তানকে বলি দিয়ে আমি আমার এতদিনের তপস্যা সম্পূর্ণ করব। তখন আর কেউ আমাকে আটকাতে পারবে না। আমি অমরত্ব লাভ করব, অমরত্ব। মানে? অর্ষি বুঝতে পারল না কিছুই, তবে বিপদ বুঝতে পেরে ছটপট করতে আরম্ভ করল। লাভ নেই। এই জন্য তোমার দিদিকে বিয়ে করেছিলাম। ভেবেছিলাম সে গর্ভবতী হবার পর তাকেই বলি দেব, কিন্তু তোমার দিদি অসুস্থ হয়ে পড়ল। সেই অসুস্থতা আর শেষ হলো না। সারা বছর বাপের বাড়িতে কাটিয়ে বাচ্চা প্রসব করলো। আমার সমস্ত খেলা শেষ করে দিল। তবুও ভেবেছিলাম পরবর্তী বাচ্চার সময় আমার উদ্দেশ্য সফল করে নেব, কিন্তু সে আত্মহত্যা করলো। আমার সমস্ত তপস্যা শেষ করে দিল। তখন ইচ্ছে হয়েছিল তোমাদের পুরো পরিবারটাকে শেষ করে দিই, কিন্তু ভাবলাম না, তুমি তো আছো, তুমি কবে কাজে লাগবে। তাই তো তাথইয়ের প্রতি তোমার মায়াটাকে কাজে লাগিয়ে তোমাকে বিয়ে করলাম। আর তুমি এতই বোকা, কিচ্ছু বুঝতে পারোনি। রেশমির আত্মা তোমাকে বারবার সাবধান করে দিতে চেয়েছে, কিন্তু তুমি তার ইশারা বুঝতেই পারোনি। উল্টে আমার ওপরে নির্ভর হয়ে পড়েছ। এতে অবশ্য আমারই লাভ হয়েছে। তমাল সারা জঙ্গল কাঁপিয়ে হেসে উঠল। তার হাসিতে জঙ্গলে থাকা সমস্ত প্রাণী যেন ভয় পেয়ে নিজেদের গর্তে ঢুকে পড়ল। অর্ষি এক দৃষ্টিতে তাকিয়ে আছে তমালের দিকে, যেন কথা বলার ক্ষমতা হারিয়েছে। হঠাৎ তখনই হাতে খাড়া নিয়ে উদয় হলেন রাধা দেবী। জঙ্গলের মাঝে খাড়া হাতে দাঁড়িয়ে মধ্যবয়স্ক বৃদ্ধা তান্ত্রিকের বেশে তমালের দিকে তাকিয়ে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। আঁচল লুটিয়ে পড়েছে মাটিতে, খোলা চুল। দেখে মনে হচ্ছে সত্যিই শ্মশানের কালী যেন তার ভয়ঙ্কর রূপ নিয়ে এসেছে অসুর বিনাশ করার জন্য। রাধাকে এই মুহূর্তে তমাল মোটেও আশা করেনি। আজকে তোমাকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছিল। মায়ের তো এখানে আসার কথা ছিল না, তাহলে কি উনি ওষুধ খাননি? রাধা দেবী এসে অর্ষির পায়ের বাঁধন খুলে দিতে আরম্ভ করলে তমাল সে তাকে ঠেলে ফেলে দিল। মা, তুমি এটা ঠিক করছো না। আমি আমার তপস্যার অনেক কাছে রয়েছি মা। আজ তোমার জন্য আমি আমার এত কালের তপস্যাকে বিফলে যেতে দেব না, কিছুতেই না। তাতে যদি তোমাকে আগে মেরে ফেলতে হয় তাহলে তাই হোক। তমাল রাধা দেবীর দিকে তেড়ে গেলে রাধা খড়গখানা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। হৃদয় কাঁপলেও উনি হাত কাঁপতে দিলেন না। তমাল এগিয়ে আসতেই রাধা দেবী তার হাতের খড়গখানা চালানো শুরু করলেন, কিন্তু বেশিক্ষণ পেরে উঠলেন না। তমাল কৌশলে রাধা দেবীর হাত থেকে খড়গটা ফেলে দিল। একটি লাঠি নিয়ে রাধাকে মারতে গেল, ততক্ষণে অর্ষি তার পায়ের বাঁধন খুলে ফেলেছে। কোনো মতে নিজের ভারী পেট নিয়ে উঠে একটা লাঠি নিয়ে তমালের মাথায় মারল। তমাল কিছুক্ষণের জন্য থেমে গেলেও লাভ হলো না। অর্ষির শরীরে এত শক্তি তখন আর ছিল না। তমাল ফিরে অর্ষির দিকে তাকালো, তারপর হো হো করে হেসে উঠল। খেলা তাহলে এবার জমেই উঠেছে। হ্যাঁ,
অসি 2 কদম পিছিয়ে গেল। অসির ভালো লাগছে না, কিন্তু শরীর খারাপ করার সময় তো এখন নয়। ওকে টিকে থাকতে হবে, না হলে এতদিনের সমস্ত খেলা শেষ হয়ে যাবে। যে জাল চক্র তমাল বুনেছিল, সেই জাল চক্রের সমাধান অসি করবে, করতেই হবে। হঠাৎ গুলির শব্দ পাওয়া গেল। অসির মুখে হাসি ফুটল। রাধা দেবী ও তমাল ভীষণ অবাক হয়ে গেল। তারপর গাড়ির শব্দ, অনেকগুলো পায়ের শব্দ পাওয়া গেল। কেউ কিছু বুঝে ওঠার আগেই 20-25 জন পুলিশ ওদের ঘিরে ধরল। অসি একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। একজন লেডি কনস্টেবল এসে ওকে ধরল, আর একজন এসে রাধা দেবীকে ধরল। অসি এবার হঠাৎ হাসতে হাসতে তমালের চমকে ওঠা মুখের দিকে তাকালো। কি ভেবেছিলে তমাল এই জাল চক্রটা তোমার বোনা? না, এবারের জাল চক্রটা আমি বুনেছি তমাল। ইয়েস, আমি বুনেছি। তোমার মতো পপিকে সাজা দিতে আমি এই জাল চক্র বুনেছিলাম। তোমার কি মনে হয় দিভাইয়ের আত্মা সত্যি আছে? এটা তো আমার তৈরি করা একটা মন গড়া গল্প তমাল। আমি তোমাকে ভয় দেখাতে চেয়েছিলাম, তোমাকে আমার ফাঁদে ফেলতে চেয়েছিলাম, যাতে তুমি হঠকারিতা করো আর আমার ফাঁদে পা দাও। তাই দিলে, দেখো আমি এখানে। আমার প্ল্যান মতোই তুমি আমার ডেরায় আমাকে ধরে আনলে। আমি সবই জানতাম তমাল, সবই জানতাম। শুধু তোমার ডেরাটা খোঁজার জন্য এত নাটক। দিভাই নিজের ডায়েরিতে সব লিখে গিয়েছে, কিভাবে তুমি ওকে মানসিকভাবে দুর্বল করে দিয়েছিলে তাও লিখেছে। শেষে যখন এই চাপ সামলাতে পারল না, তখন বাবাকে বলল ও বাড়িতে নিয়ে যেতে। ও বাড়িতে নিয়ে যাওয়ার দরুন দিভাইকে তুমি সেভাবে আর ভয় দেখাতে পারলে না, কিন্তু ও বাড়িতে তুমি প্রতিদিনই যাতায়াত শুরু করলে। দিভাই যথাসময়ে বাচ্চা প্রসব করল। তোমার সমস্ত প্ল্যান ভেস্তে গেল। তাথইয়ের জন্মের পর তুমি দিভাইকে চোরাচুরি করতে আরম্ভ করলে। আরও একবার কনসিভ করার জন্য। নিজের প্ল্যান ভেস্তে যাওয়ায় তুমি তখন পাগল হয়ে গিয়েছো। যতটা দ্রুত সম্ভব তোমাকে তোমার প্ল্যান সাকসেস করতে হবে। এখানেই দিভাইয়ের তোমার খটকা শুরু হয়। তোমাকে ভীষণ ভীষণ অপরিচিত মনে হয়েছিল দিভাইয়ের। ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু তোমার এমন পরিবর্তন মানতে পারেনি। তারপর তোমাকে একদিন ফোনে কারোর সাথে কথা বলতে শুনে নিয়েছিল। মনে আছে, দিভাই মারা যাওয়ার কিছুদিন আগে এই বাড়িতে এসেছিল নিজের অসুস্থ শরীর নিয়ে। তখন তোমার তন্ত্রমন্ত্রের বইগুলোর ছবি তুলে নিয়ে গিয়েছিল। সেই বইগুলো নিয়ে রিসার্চ করার পর জেনেছিল তুমি আসলে কী চাও। যে তান্ত্রিকের কাছ থেকে তুমি দীক্ষা নিয়েছিলে তার কাছে আমি গিয়েছিলাম। তিনি আমাকে বলেছেন তোমার লোভ লালসার কথা, তোমার অমরত্ব লোভের কথা। ছি, তোমার অমরত্বের এতই লোভ যে নিজের সন্তানকে তুমি ভ্রূণ অবস্থায় বলি দিতে একবারও ভাবনি। দিবা এসব জানতে পেরে নিতে পারেনি। ডিপ্রেশনে যেতে যেতে আত্মহত্যা করল। দিভাই মারা যেতে একদিন ওর ডায়েরিটা আমি পাই। সেখান থেকেই এত সব কথা জানতে পারি। ছোটবেলা থেকে আমি মাকে দেখিনি, কিন্তু দিভাইকে দেখেছি। তার মৃত্যুর সত্য আমাকে নিতেই হতো, আর সেই সুযোগটা তুমি আমাকে দিলে। তুমি আমাকে বিয়ে করার প্রস্তাব দিলে।
আমি রাজি হয়ে গেলাম তোমাকে শেষ করব বলে, তোমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করব বলে। আমি দিনের পর দিন তোমার মতো জানোয়ারের কাছে নিজেকে সঁপে দিয়েছি। এখন আমি আমার উদ্দেশ্যে সফল। আমি জানতাম আজকে কিছু একটা হতে চলেছে। আজ অমাবস্যা, দিভাইয়ের ভূতের কথা শুনে তুমি নিজেকে আর স্থির রাখতে পারবে না, আর তাই হলো। এখানে আসার আগে আমি পুলিশকে ইনফর্ম করে এসেছি তুমি আসলে একটা সাইকো। তাই এসব ইমোশন তোমার মাথায় ঢুকবে না। এরপর সারা জীবন তোমার যাতে ওই পাগলা গারদে কাটে সেই ব্যবস্থাই আমি করব। অত্যাচার কাকে বলে তুমি সেখানে বুঝে যাবে, কষ্ট কাকে বলে তুমি সেখানে গিয়ে বুঝবে। অশ্বির দিকে রাধা দেবী ছলছল চোখে তাকালো, তারপর ছেলের দিকে দৃষ্টিপাত করল। তমালের বাবা মারা যাবার পর ছেলেটাকে ভালোভাবে মানুষ করার চেষ্টা উনি করেছেন, কিন্তু যখন জানতে পেরেছিল যে ছেলেটা জানোয়ার হয়ে গিয়েছে, তখন প্রচণ্ড ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছিলেন উনি। কিন্তু কিছু করতে পারেননি। রেশমিকে বিয়ে করে আনার পর তার মনে হয়েছিল হয়তো শুধরে গেছে, কিন্তু না, একটা ফুটফুটে মেয়ের জীবনকে এভাবে শেষ করে দিল, আর একটা মেয়েকে সর্বনাশের দিকে ঠেলে দিল। রেশমি মারা যাবার পর ঠিক এই কারণেই রাধাদেবী অশ্বিকে কখনো মানতে পারেননি। কটু কথা বলতো যাতে অশ্বি বাড়ি ছেড়ে চলে যায়, কিন্তু মেয়েটা যায়নি। মেয়েটা যখন গর্ভবতী হয় তখন রাধাদেবীর বুক কেঁপে উঠেছিল। এবার কি হবে জানা ছিল না, এজন্যই উনি এত আগলে রাখার চেষ্টা করতেন। শেষ রক্ষা করতে পারবেন কিনা তা জানা ছিল না, কিন্তু ওই যে মেয়েরা দুর্গার রূপ হয়, তাই দুর্বল ভাবাই তমালের সব থেকে বড় দুর্বলতা ছিল। মা দুর্গার মতোই অশ্বি তমালের মতো অসুরকে শাস্তি দিল। রাধাদেবী অশ্বিকে শক্ত করে ধরল। অশ্বি পেটে সামান্য ব্যথা অনুভব করল। দেবী লাথি মারছে। তমালকে কয়েকজন পুলিশ টেনে হিচড়ে নিয়ে যেতে লাগলো। তমাল অশ্বির দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো, তারপর মুহূর্তেই এতগুলো পুলিশকে ঠেলে ফেলে দিয়ে অশ্বির দিকে তেড়ে আস্তে আস্তে বলল, তোর জন্য আমার সব শেষ হয়ে গেল। তোকে বেঁচে থাকতে আমি দেব না। আজ তোকে আমি শেষ করে দেব। তবে অশ্বিকে ছুঁতেও পারল না। মুহূর্তে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। যে গাছের নিচে বসে তমাল তন্ত্র সাধনা করছিল, সেই প্রকাণ্ড গাছের একটা প্রকাণ্ড ডাল তমালের মাথায় ভেঙে পড়ল। তমাল ব্যথায় কাতরে ওঠার সময়টুকুও পেল না। চোখ দুটো প্রায় ঠিকরে বেরিয়ে এসেছে, মাথা ফেটে গিয়ে গল গল করে রক্ত বেরোতে আরম্ভ করল। অশ্বি, রাধাদেবী, পুলিশ বাহিনী সবাই তখন হতভম্বের মতো শেষ পরিণতির দিকে তাকিয়ে রইল। আপনারা শুনলেন লেখিকা সাধনা কুণ্ডুর কলমে জাল চক্র। সাধনা কুণ্ডু জন্ম বাঁকুড়া জেলার অন্তর্গত একটা প্রত্যন্ত গ্রামে। বর্তমানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে এবং পড়াশুনোর ফাঁকে অল্প সময় বাঁচিয়ে নিজের প্যাশনটাকেও বাঁচিয়ে রেখেছে। বর্তমানে তিনি প্রতিলিপিতে ধারাবাহিকভাবে লেখা প্রকাশিত করেন এবং প্রতিলিপির অডিও অ্যাপেও কয়েকটি লেখা ওনার প্রকাশিত হয়েছে। লোককথা পরিবারের পক্ষ থেকে লেখিকা সাধনা কুণ্ডুকে অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আজকের গল্পটির নাট্যরূপ করেছেন সৈকত কর্মকার। গল্পের সূত্রধার এবং কথক আমি অমিত সরকার, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন শুভ স্বপ্না, শুভদীপ, নম্রতা, রিয়া এবং সৈকত। প্রচ্ছদ নির্মাণ করেছেন শুভদীপ ব্যানার্জি এবং গল্পের সাউন্ড এডিটিং করেছেন
সায়ন দত্ত। কেমন লাগলো আজকের গল্প আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদের জানান, এবং ভালো লাগলে গল্পটি শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।